সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 আধুনিক চীনের ইতিহাস থেকে একটি প্রশ্ন। 1911 সালের প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকা কী, এ সম্পর্কে 20 নম্বরের প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওর শেষে তোমাদের সামনে। দেখো, ডক্টর সান ইয়াতসেন ছিলেন চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবের জনক, মানে রিপাবলিক অফ চায়নার অস্থায়ী প্রথম প্রেসিডেন্ট, এবং তিনি ছিলেন জনক। তিনি চীনের যে মাঞ্চু রাজবংশ ছিল, দীর্ঘদিন কয়েকশো বছর ধরে যে মাঞ্চু রাজবংশ শাসন করে আসছিল, সেই মাঞ্চু রাজবংশ বা কিং রাজবংশের অবসান ঘটিয়ে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এটাই ছিল তার প্রধান কৃতিত্ব। ডক্টর সান ইয়াতসেন 1866 সালে চীনের গুডহুং প্রদেশে জন্মগ্রহণ করেন। হংকং থেকে তিনি মেডিসিন বিভাগে ডাক্তারি ডিগ্রি অর্জন করেন। এরপর দেশে ফিরে তিনি দেখেন যে রাজমাতা জুসি 1908 সালে মারা যাচ্ছেন এবং মাঞ্চু সরকারের বা রাজবংশের বিরুদ্ধে জনগণের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। তিনি এই বিদ্রোহকে, মাঞ্চু রাজবংশের বিরুদ্ধে এই বিদ্রোহকে সিংহাসনের বিরুদ্ধে পরিণত করেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন চীন থেকে এই মাঞ্চু রাজবংশের সম্পূর্ণ উচ্ছেদ। এজন্য তিনি মেন হুই বলে একটি পত্রিকার সম্পাদনা করেন এবং এই মাঞ্চু বিরোধী বিভিন্ন লেখালেখি এই পত্রিকাতে তিনি তুলে ধরে জনমত গঠনের চেষ্টা করেন। এরপরে তুং মেং হুই বলে একটি গুপ্ত সমিতি তৈরি করেন, করে তার এই প্রজাতান্ত্রিক বিপ্লবের জন্য তিনি জনসমর্থন আদায় করতে শুরু করেন। এরপর তিনি কুওমিন্তাং বলে একটি জাতীয়তাবাদী দল তৈরি করেন। ডক্টর সান ইয়াতসেন চীনের দক্ষিণে অবস্থিত নানকিং দখল করেন, করে সেখানে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার রিপাবলিক চায়না প্রতিষ্ঠা করেন এবং তিনি হন এর অস্থায়ী প্রেসিডেন্ট। তখন চীনের সেই নাবালক সম্রাট তিনি এই প্রজাতন্ত্রকে ধ্বংস করার জন্য তার বিশ্বস্ত অনুচর ও সেনাপতি ইউয়ান শিকাইকে সেনাবাহিনী সহ প্রেরণ করেন নানকিংয়ে। ইউয়ান শিকাই প্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন না, তবে তিনি বাস্তববাদী রাজনীতিবিদ ছিলেন। তিনি এই পরিবর্তিত পরিস্থিতি অনুধাবন করেন। তিনি এই ডক্টর সান ইয়াতসেনের সাথে হাত মেলান, তবে বিনিময়ে তিনি প্রজাতান্ত্রিক সরকারের প্রেসিডেন্টের পদ দাবি করেন। ডক্টর সান ইয়াতসেন বৃহত্তর জাতীয় স্বার্থের জন্য তার এই দাবি মেনে নেন, অর্থাৎ এই প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হন ইউয়ান শিকাই। তখন এই সম্মিলিত শক্তির কাছে চীনের মাঞ্চু রাজা বা সম্রাট তিনি পরাজিত হন, সিংহাসন ত্যাগ করেন এবং চীন থেকে মাঞ্চু রাজবংশ চিরকালের মতো বিদায় নেয় এবং চীনে প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্র এবং তার রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু এই ইউয়ান শিকাই। ইউয়ান শিকাই যেহেতু প্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন না, আবার এদিকে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছেন, তার রাষ্ট্রপতিও তিনি, তাই তিনি এই প্রজাতান্ত্রিক সরকারের বা প্রজাতান্ত্রিক যে নিয়ম নীতির বিরুদ্ধে চলে গিয়ে দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপরে চীনে তার হাত ধরে সমরনায়কবাদের উত্থান হয়। ডক্টর সান ইয়াতসেন পরিস্থিতি বুঝতে পেরে তিনি দেশ ছেড়ে জাপানে পলায়ন করেন। ফলে চীনে নতুন করে আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, যে বিপ্লব এসেছিল মাও সেতুংয়ের হাত ধরে পরবর্তীকালে 1949 সালে। এই চীনের সমরবাদকে হটিয়ে সেখানে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন মাও সেতুং। তবে সান ইয়াতসেনের অবদান এখানেই যে তিনি দীর্ঘদিনের মাঞ্চু রাজবংশকে হটিয়ে সেই জায়গায় চীনে প্রথম প্রজাতন্ত্র স্থাপন করেন এবং সেই প্রজাতন্ত্রকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করিয়ে দেন পরবর্তীকালে মাও সেতুং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। তো এই বিষয়টাই আলোচনা করতে হবে 20 নম্বরের এই নোটে। অন স্ক্রিনে এবার নোটটা তোমাদের সামনে তুলে ধরছি। ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যালাইনমেন্ট ইন চায়না বিহাইন্ড দ্য রিপাবলিক রিভলিউশনস অফ 1911। হোয়াট ওয়াজ দ্য রোল অফ সান ইয়াতসেন? চীনের রিপাবলিক রিভলিউশন অর্থাৎ প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের অবদান। 20 নম্বরের প্রশ্ন, উত্তরটা যেভাবে লিখবে দেখো। 19 শতকের শেষ দিক থেকে চীনের জাতীয় জীবনে দুটি গুরুত্বপূর্ণ ধারা হলো সংস্কার ও বিপ্লব। সংস্কারের মাধ্যমে চীনকে শক্তিশালী করার যে উদ্যোগ চলেছিল তা দেশের মৌল সমস্যাগুলির সমাধান করতে পারেনি। দেশের বেশিরভাগ মানুষ যারা কৃষির উপর নির্ভরশীল, তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অন্যদিকে মাঞ্চু রাজবংশ সংস্কার প্রবর্তনের মাধ্যমে তাদের শাসনকে শক্তিশালী করতে চেয়েছিল। এই পটভূমিকায় যারা মনে করেছিলেন চীনের দুর্ভাগ্যের জন্য মাঞ্চু শাসক গোষ্ঠী দায়ী, তারা
তারা রাজতন্ত্রের উচ্ছেদ করে প্রজাতন্ত্র স্থাপনের মাধ্যমে চীনের অবস্থার উন্নতি ঘটাতে চেয়েছিলেন। প্যারা করে দেখো, একদিকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী আগ্রাসন ও অন্যদিকে সান ইয়াতসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী প্রজাতান্ত্রিক আদর্শের সোচ্চার ঘোষণা সম্রাজ্ঞী জুসিকে মৌলিক সংস্কার প্রবর্তনে বাধ্য করেছিল। প্রাদেশিক শাসনকর্তা চ্যাং চি তুং এবং লিউ কুন ই এই কাজে এগিয়ে আসেন। তারা তাদের সংস্কার প্রস্তাব 3টি স্মারক গ্রন্থে প্রকাশ করেন। প্রথম প্রস্তাবে সর্বস্তরে আধুনিক বিদ্যালয় স্থাপনের এবং পরীক্ষায় আধুনিক বিষয়ের অন্তর্ভুক্তি কথা বলা হয়। দ্বিতীয় প্রস্তাবে সরকারি পদ বিক্রয়ের অবসান, গ্রিন স্ট্যান্ডার্ড স্থাপনের, বাহিনীর সংখ্যা হ্রাস, দুর্নীতি বিরোধী ভাতা বৃদ্ধি, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ এবং সরকারি চাকরিতে কর্মহীন পদের বিলোপের কথা বলা হয়। তৃতীয় প্রস্তাবে সেনাবাহিনীর আধুনিকীকরণ, কৃষি শিল্প এবং প্রযুক্তি বিকাশের কথা বলা হয়। তাছাড়া আধুনিক গ্রন্থাদির অনুবাদ এবং খনি, রেলপথ ও বাণিজ্য নিয়ন্ত্রণের কথা বলা হয়। বার্ষিক বাজেটের জন্য সমস্ত জমি জরিপের কথা বলা হয়। 6টি বোর্ড বদলে ফেলে 12 জন নতুন মন্ত্রী নিয়োগ করা হয়। এছাড়াও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো পরিবর্তনের ধারার প্রতি অঙ্গীকারবদ্ধ বেসরকারি উদ্যোগের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ। ধীর পদক্ষেপে সরকারি বিদ্যালয়গুলি যখন প্রতিষ্ঠিত হয় তখন আধুনিক পাঠ্যক্রমের অনুসারী বেসরকারি বিদ্যালয়গুলি সংখ্যায়, মানে ও জনপ্রিয়তায় তাদের ছাপিয়ে যায়। নবপ্রজন্মের পাশ্চাত্য মূল্যবোধে বিশ্বাসী চীনারা প্রাচীন মূল্যবোধের প্রতি সন্দিগ্ধ হয়ে ওঠে। যে সকল মেধাবী ছাত্র শিক্ষার্থে বিদেশে পাড়ি দিয়েছিল তারা দেশে ফিরে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অধৈর্য হয়ে ওঠে, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ না হলে তারা সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। প্যারা করে দেখো, পরিকল্পিত রাজনৈতিক সংস্কারের শুভ সূচনা হয়েছিল 1901 খ্রিস্টাব্দে রাজনৈতিক বিষয়ের অধ্যক্ষ পদের সৃষ্টির দ্বারা। এই প্রস্তাব 1898 খ্রিস্টাব্দে কাং ইউ ওয়েই দিয়েছিলেন। চীনা জনমতের বাস্তব অস্তিত্বকে উপেক্ষা করার উপায় না থাকলেও এবং সংবাদ মাধ্যমে সংবিধান ও শাসনতন্ত্র নিয়ে আলোচনা শুরু হলেও মাঞ্চু সরকার এ বিষয়ে তখনও পর্যন্ত নিরুৎসাহী ছিল। 1904 থেকে 5 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে জাপানের জয় চীনা সংস্কারের ধারাকে উৎসাহিত করে। এশিয়া জাপানের সাংবিধানিক শক্তির কাছে ইউরোপীয় স্বৈরতান্ত্রিক রাশিয়ার পরাজয় চীনা বুদ্ধিজীবীদের প্রেরণা জুগিয়েছিল। তাই একদিকে চীনাবাসীরা যেমন জাপানের মতো পাশ্চাত্য পন্থার মাধ্যমে আধুনিকীকরণের পথে অগ্রসর হয়, অন্যদিকে সান ইয়াতসেনের মতো বিপ্লবীরা জাতীয়তাবাদ, প্রজাতন্ত্র ও সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হয়। তাছাড়া চীনাবাসীরা লক্ষ্য করেন যে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশেই সাংবিধানিক ব্যবস্থা প্রচলিত হয়েছে সরকারের পক্ষে, তাই চীনা জনগণের একটি সংবিধান ও সংসদের দাবি অগ্রাহ্য করা কঠিন ছিল। প্যারা করে দেখো, বিদেশের সংবিধান পর্যালোচনা করে সংবিধান প্রবর্তনের জন্য 1905 খ্রিস্টাব্দে 2টি মিশন পাঠানো হয়। চীনের বুদ্ধিজীবী, ছাত্র সমাজ ও প্রগতিশীল রাজপুরুষগণ সংবিধানের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। গড়ে তোলা হয় কনস্টিটিউশনাল প্রোটেকশন ক্লাব। এই পরিকল্পনা ছিল কাং এর ছাত্র লিয়াং কিচাওয়ের মস্তিষ্ক প্রসূত। তিনি সংসদীয় সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার দাবিতে সোচ্চার হন। 1908 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সরকার একটি সংবিধানের রূপরেখা প্রকাশ করে যা পুরো মাত্রায় স্বৈরতান্ত্রিক। জাপানিদের অভিজ্ঞতাকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে স্থির হয় যে পার্লামেন্ট সৃষ্টির আগে 9 বছরের রক্ষণাবেক্ষণ বা প্রস্তুতির প্রয়োজন। ইতিমধ্যে একটি ক্যাবিনেট গঠন করা হয় যার মধ্যে 7 জন মাঞ্চু, 1 জন মঙ্গোলীয় এবং মাত্র 4 জন চীনা ছিলেন। খসড়া সংবিধানের ধারাগুলি এমন করা হয় যাতে সব ক্ষমতাই সম্রাটের হাতে কেন্দ্রীভূত ছিল। প্যারা করে, মাঞ্চু সরকারের প্রস্তাবিত সংবিধানের রূপরেখায় সংবিধানপন্থীদের অনুভূতির প্রতি সম্মান দেখানো হয়নি। চীনাবাসীর সঙ্গে মাঞ্চু শাসকদের যে ক্ষীণতম সংযোগ ছিল তা ছিন্ন করেছিল নতুন ক্যাবিনেটে মাঞ্চুদের একাধিপত্য। মাঞ্চু পরিষদবর্গ তাদের পুত্রদের সামরিক প্রশিক্ষণের জন্য জার্মানিতে প্রেরণ করেন। সেনাবাহিনীর উপর মাঞ্চুদের নিয়ম কায়েম করা হয়। মাঞ্চু চীনাদের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য রক্ষিত ছিল, ক্যাবিনেটে মাঞ্চুদের একাধিপত্য প্রতিষ্ঠিত হলে তা লঙ্ঘিত হয়। সরকার প্রদেশগুলিতে চীনা গভর্নর জেনারেলদের প্রাধান্য খর্ব করতে চেয়েছিল। প্রদেশ স্তরের 2 বিশিষ্ট ব্যক্তি ইউয়ান সিকাই এবং চ্যাং চি তুকে মহাপরিষদের সভাপতি নিযুক্ত করে প্রদেশ থেকে বিচ্ছিন্ন করা হয়। 1908 খ্রিস্টাব্দে চীন সম্রাজ্ঞের মৃত্যু হলে সিংহাসনে বসেন শিশু সম্রাট পু ই এবং তার অভিভাবক নিযুক্ত হন তার পিতা যুবরাজ
চুন। প্যারা করে 1909 খ্রিস্টাব্দে রাজপ্রতিনিধি চুন নির্বাচিত প্রাদেশিক সভা গঠন করলেও তিনি যথার্থ বিকেন্দ্রীকরণের পক্ষে ছিলেন। তার মূল লক্ষ্য ছিল প্রাদেশিক শাসকদের ক্ষমতা নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি, কিন্তু ফল হয়েছিল উল্টো, কারণ প্রাদেশিক বিকেন্দ্রীকরণ অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। চীনে আর্থিক স্বার্থের বিকাশের প্রকৃতি আঞ্চলিক চরিত্রের ছিল। তাছাড়া জাতীয় পার্লামেন্ট গঠনের কাজ স্থগিত রেখে প্রাদেশিক সভা গঠনের কাজ অবিবেচনাপ্রসূত ছিল, কেননা জাতীয় স্তরে নির্বাচিত না থাকায় প্রদেশগুলি রাজনীতির ভরকেন্দ্রে রূপান্তরিত হয়। জনমতের চাপে বাধ্য হয়ে চুন ঘোষণা করেন সংবিধান প্রস্তুতির সময়সীমা 9 বছর থেকে কমিয়ে 6 বছর করা হবে, কারণ জনগণ এই সময় জাতীয় সংসদ গঠনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। চুনের এই ঘোষণা কিন্তু চীনাবাসীদের সন্তুষ্ট করতে পারেনি। বিভিন্ন প্রদেশে বিদ্রোহের পাশাপাশি হুপে প্রদেশের রাজধানী উচাংয়ে কর্নেল লি ইউয়ান হুং এর নেতৃত্বে সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীরা 1911 খ্রিস্টাব্দে একটি বিদ্রোহী সরকার প্রতিষ্ঠা করেন। সান ইয়াতসেন এই সময় বিদেশে ছিলেন। একে একে চীনের 15টি প্রদেশ মাঞ্চু অধীনতা মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। সান 1911 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর প্রত্যাবর্তন করেন এবং 29শে ডিসেম্বর নানকিংয়ে বিপ্লবী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। প্যারা করে দেখো, এইভাবে যে প্রজাতান্ত্রিক বিপ্লব সাধিত হলো তার রাজনৈতিক সাংবিধানিক পটভূমিকে ব্যাখ্যা করা যায়। আসলে ইতিপূর্বে ইংল্যান্ডের পিউরিটান বিপ্লব, ফরাসি বিপ্লব প্রভৃতি গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানুষের অধিকার, সাম্য, স্বাধীনতার প্রতিষ্ঠা দিয়েছিল। ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন চীনের জাতীয়তাবাদকে উৎসাহিত করেছিল। জাতীয়তাবাদ, গণতন্ত্র ও প্রজাতন্ত্র হলো চীনের নতুন আদর্শবাদ। এই 3 আদর্শকে কেন্দ্র করে চীনের জাতীয়তাবাদ শক্তিশালী হয়ে উঠেছিল। সান ইয়াতসেন অগ্রগামী চিন্তানায়কদের বুঝিয়েছিলেন যে 2000 বছর ধরে একের পর এক রাজবংশ ক্ষমতায় থাকলেও জনগণের অবস্থার কোনো উন্নতি হয়নি। এই রাজনৈতিক আবর্ত থেকে মুক্ত না হলে চীনের মুক্তি নেই। সানের রাজনৈতিক দর্শন তার প্রদত্ত 16টি ভাষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা সান মিনচুই বা 3 প্রিন্সিপাল অফ পিপল নামে পরিচিত। এগুলি হলো জনগণের জাতীয়তাবাদ বা মিন্তু, জনগণের অধিকার বা গণতন্ত্র মিনচু, এবং জনগণের জীবিকা বা সমাজতন্ত্র মিনসু। প্যারা করে দেখো, চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবকে বুর্জুয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করেছেন মার্ক্সবাদী ঐতিহাসিকগণ। 19 শতকে চীনে একটি প্রভাবশালী বুর্জুয়া গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল। ভূমি নির্ভর অভিজাতদের অনেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছিলেন। শিক্ষা সংস্কারের ফলে একটি শিক্ষিত শ্রেণী গড়ে উঠেছিল। সামরিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল। এরা একটি পরিবর্তনকামী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। নতুন সেনাবাহিনীও মাঞ্চু সরকারের অবসান কামনা করেছিল। এবার প্যারা করে দেখো, ফেয়ারব্যাংক বলেছেন 1911 খ্রিস্টাব্দে প্রজাতান্ত্রিক বিপ্লবের সূতিকা গৃহ ছিল জাপান। কাং এবং তার সহকারীরা প্রোটেক্ট দ্য এম্পেরর সোসাইটি গঠন করে শান্তিপূর্ণ পথে সাংবিধানিক রাজতন্ত্র স্থাপনের কথা ভেবেছিলেন। অপরদিকে সানও জাপানিদের সহযোগিতা পেয়েছিলেন। জাপানি নেতৃবৃন্দ মনে করেছিলেন সান চীনের নিয়তি নির্দিষ্ট পুরুষ, যিনি নবজাগরণ ঘটাবেন। বিপ্লবের প্রাককালে চীনে একটি বৌদ্ধিক পরিমণ্ডলও তৈরি হয়েছিল। অনেকগুলি পাঠ চক্র বা লিটারেচারি সোসাইটিও ছিল। 1894 খ্রিস্টাব্দে সান প্রতিষ্ঠা করেন রিভাইভ চায়না সোসাইটি। 1905 খ্রিস্টাব্দে সমস্ত বিপ্লবী গোষ্ঠীগুলিকে একত্রিত করে গঠন করা হয় তুং মেং হুই, যার অর্থ ইউনাইটেড লিগ। কিন্তু এই বিপ্লবী কার্যকলাপের ক্রমবর্ধমানতার মধ্যেও কোনো আদর্শবাদ ছিল না, দীর্ঘস্থায়ী কর্মসূচিও ছিল না। এই প্রেক্ষাপটে সান ইয়াতসেনের ভূমিকা বা অবদান অনস্বীকার্য। প্যারা করে দেখো, 1895 খ্রিস্টাব্দে ক্যান্টনে এবং 1900 খ্রিস্টাব্দে হুই জাউতে সানের নেতৃত্বাধীন রিভাইভ সোসাইটি মাঞ্চু বিরোধী অভ্যুত্থান চালালেও তা ব্যর্থ হয়। ফলে তিনি প্রথমে হংকংয়ে এবং পরে জাপানে আশ্রয় নেন এবং ইয়োকোহামা শহরে একটি শাখা স্থাপন করেন এবং সঙ্গে সঙ্গে বিদেশি চীনাদের সমর্থন লাভের জন্য সচেষ্ট হয়ে ওঠেন। ইতিমধ্যে জাপানে চীনের ইয়াংসি প্রদেশ থেকে আগত ছাত্রদের মধ্যে বিপ্লবী ধ্যানধারণার বিকাশ ঘটে। এই ছাত্র সমাজ সানের চেয়ে উচ্চ সামাজিক অবস্থানের ছিল এবং জাপানে তারা আরও চরমপন্থী আদর্শের সঙ্গে পরিচিত হন। এরা চীনে ফিরে শিক্ষকতার অন্তরালে বিপ্লবী কার্যকলাপ চালাচ্ছিলেন।
1905 খ্রিস্টাব্দে সান জাপানে এসে এই চরমপন্থী গোষ্ঠী এবং চীনা বিপ্লবীদের প্রতি সহানুভূতি সম্পন্ন জাপানি নেতৃবৃন্দের সঙ্গে সংযোগ স্থাপন করেন। 1906 খ্রিস্টাব্দে তুং মে হুই এর সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে 963-তে দাঁড়ায়, তাই একে দ্য মাদার অব দ্য চাইনিজ রিভলিউশন বলা হয়। এরপরেই বিপ্লবের হাওয়া দ্রুত ছড়িয়ে পড়ে। প্যারা করে সান ইয়াতসেনের দল তার আদর্শবাদকে অনেকটাই গ্রহণ করেছিল। তিনি বিপ্লবের জন্য একটি বিস্তৃত কর্মসূচি প্রণয়ন করেন। এর মধ্যে ছিল 3টি স্তর। প্রথম পর্বে 3 বছরের জন্য সামরিক শাসন প্রবর্তিত হবে। জেলা স্তরে সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন সামরিক অফিসারেরা। দূর হবে আমলাতান্ত্রিক দুর্নীতি, আফিম সেবন ও দাস প্রথা প্রভৃতি, এবং উন্মুক্ত হবে পরিবর্তনের দুয়ার। দ্বিতীয় পর্ব হবে সর্বাধিক 6 বছরের। এই সময় স্বায়ত্তশাসনের ব্যবস্থা হবে। একটি অস্থায়ী সংবিধান সামরিক শাসন ও জনগণের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে দেবে। কেন্দ্রীয় স্তরে সামরিক শাসন থাকবে অভিভাবক হিসাবে। অভিভাবকত্বের পর্ব শেষ হলে তৃতীয় পর্বে সামরিক শাসন ভেঙে দেওয়া হবে। 3টে স্তরের মধ্য দিয়ে দেশে পুরোপুরি সাংবিধানিক প্রজাতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছাবে। প্যারা করে সান ইয়াতসেনের মতে চীনে গণতন্ত্র আসবে প্রথমে বিবর্তনের মাধ্যমে, পরে বিপ্লবের মাধ্যমে। বিবর্তনের 3টি স্তর। প্রথম স্তরটি রাজতন্ত্রের পতনজনিত বিশৃঙ্খলা দমনের স্তর। দ্বিতীয় স্তরে জনগণের নির্বাচনের মাধ্যমে শাসনের অধিকার দিতে হবে। তৃতীয় স্তর হবে সংবিধান, ক্যাবিনেট ইত্যাদি দিয়ে গঠিত সংসদীয় স্তর। গণতন্ত্র চীনাদের 4টি অধিকার দান করবে, যথা ভোটদানের অধিকার, আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের অধিকার, নির্বাচিত ব্যক্তির নিজেকে প্রত্যাহারের অধিকার ও গণভোটাধিকার। সানের গণতান্ত্রিক আদর্শ পাশ্চাত্য আদর্শের দ্বারা প্রভাবিত হলেও চীনের প্রাচীন রাজনৈতিক রীতির সঙ্গে তাকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছিল। প্যারা করে দেখো, সমাজতান্ত্রিক আদর্শ গড়ে উঠেছিল জনগণের জীবিকা, সমাজতন্ত্র, সমষ্টিবাদ, মুক্ত উদ্যোগ এবং মানবিকতাবাদের সমন্বয়ে। তিনি ভূমির সমবন্টন এবং মূলধন নিয়ন্ত্রণের প্রস্তাব দেন। তার বিশ্বাস ছিল এতে সামন্ততান্ত্রিক শোষণ ও পাশ্চাত্য পুঁজিবাদের উত্থানকে রোধ করা সম্ভব হবে। তিনি মার্ক্সীয় সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন নিজের দেশের সমস্যা সে দেশের পরিস্থিতি অনুযায়ী সমাধান করতে হবে। মার্ক্সীয় তত্ত্ব ব্যাখ্যা করে সান বলেন যে চীনের কৃষিভিত্তিক সমাজে শ্রেণী সংগ্রামের তত্ত্ব খাটে না। সামাজিক বিকাশের ফলে জমির বর্ধিত মূল্য রাষ্ট্রের প্রাপ্য বলে গ্রহণ করে ভূমি মালিকানায় সাম্য আনা সানের লক্ষ্য ছিল। সংক্ষেপে বলা যেতে পারে তিনি সমাজতন্ত্রের তাত্ত্বিক দিকটি গ্রহণ করেছিলেন। আদর্শগতভাবে সানের সমাজতন্ত্রকে জাতীয়তাবাদের স্বতঃসিদ্ধ দিকগুলির পরিবেশগত এবং জনতত্ত্বগত সম্প্রসারণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। প্রথাগত অর্থবিদ্যার দৃষ্টিতে তার চিন্তাধারাকে আধুনিক রাজনীতিবিদদের অবিকশিত রাষ্ট্রের সংস্কার পরিকল্পনার সমতুল্য মনে হবে। বিপ্লবের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সমগামী রূপে জাতীয় অর্থনৈতিক বিপ্লব ছিল অপরিহার্য। তাছাড়া এখানে অস্পষ্ট হলেও ন্যায় বিচারের আদর্শ লক্ষ্য করা যায়। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। এত কিছু সত্ত্বেও সান ইয়াতসেনের রাজনৈতিক দর্শনের মধ্যে অনেক অপূর্ণতা ছিল। তিনি সাম্রাজ্যবাদ বিরোধী স্পষ্ট অবস্থান গ্রহণ করতে পারেননি, যদিও তার আদর্শবাদের মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল। তিনি সমাজতন্ত্রের কথা বললেও তা অনেকটাই কাল্পনিক সমাজবাদের মতো। কিভাবে সামন্ততান্ত্রিক সমাজ থেকে সমাজতন্ত্রে উত্তরণ ঘটবে সে বিষয়ে স্পষ্ট কোনো পথ নির্দেশিকা তার দর্শনে পাওয়া যায় না। সেখানে পুরাতনকে সরানোর আকাঙ্ক্ষা ছিল প্রবল, কিন্তু নতুনের লক্ষণগুলি স্পষ্ট রূপ পরিগ্রহ করেনি। সেখানে পেটি বুর্জুয়া কল্পনাপ্রবণ সমাজবাদের ছাপ লক্ষ্য করা যায়। তাই মার্ক্সবাদীদের চোখে এই বিপ্লব বুর্জুয়া গণতান্ত্রিক বিপ্লব। তাছাড়া ক্ষমতা লাভের জন্য তিনি অসততা অনুসরণ করতেও পিছুপা হতেন না। তবে শেষ বিচারে বলা যেতে পারে তার 3 নীতির আদর্শ জাতীয়তাবাদী চীনের সংবিধানের মূল ভিত্তি ছিল। তার 5 পাওয়ার কনস্টিটিউশনস গৃহীত হয়েছিল আঞ্চলিক স্বাধীনতার সঙ্গে কেন্দ্রিকতার মেলবন্ধন ঘটানোর জন্য। তার আদর্শ চীনের শিক্ষা নীতিরও ভিত রচনা করে। দ্য ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ চায়নাতে তিনি যে পরিকল্পনার ছক কষেছিলেন তাকে নির্দেশিকা রূপে মেনে 1941 খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। তো এই ছিল চীনে 1911 প্রজাতান্ত্রিক বিপ্লবে ডক্টর সান ইয়াতসেনের ভূমিকা কী, তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।